শীতকালে কম আর গরমকালে হচ্ছে তোমার কক্ষ তাপমাত্রা বেশি, তার মানে পানির তাপমাত্রা গরমকালে একটু বেশি থাকে আর শীতকালে একটু কি থাকে, কম থাকে, তার কারণে একটু সময় কম বেশি লাগছে। ঠিক আছে, আমাদের হচ্ছিল প্রথম কোশ্চেন যেটা আছে সেটা আমাকে বের করতে হবে যে শীতকালে কেতলিতে কত ক্যালোরি তাপ উৎপন্ন করে, শীতকালে কেতলিতে কত তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তার মানে এই সময় হচ্ছে কত, কিউ ইজ ইকুয়ালস টু হোয়াট, সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এই ফুটে মানে বুঝাচ্ছে হলো তোমার টেম্পারেচার হলো কত, তোমার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফুটে মানে কি বোঝাচ্ছে, টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের যেহেতু ক্ষমতা দেওয়া আছে, আমরা ক্ষমতা সমান জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই হলো কত, টি। ক্ষমতা সমান জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ বের করতে পারবো পিটি। তাহলে পি এর মান হলো কত, 1000 ইন্টু টি এর মান হলো কত দেওয়া আছে, 6 মিনিট। তাহলে 6 ইন্টু হলো কত, তোমার হলো 60। এত কত পাবা, এত জুল পাবা। ঠিক আছে, এত জুল পাবা। এখন আমাকে বের করতে হবে কত, আহ, তাপ বের করতে হবে, কিউ বের করতে হবে। তো আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল টু কত, জে কিউ। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু হলো আমরা পাবো হচ্ছে ডাব্লিউ ভাগ হলো কত, সে। তাহলে ডাব্লিউ মানে এখান থেকে কিছু একটা পাবা, এখান থেকে এখানে বসাও। আর জে এর মান হলো কত, 4.2 দিলে আমার কত ক্যালোরি এককে চলে আসবে, কিউ এর মান। ঠিক আছে, তো এটা হলো যে ডাব্লিউ যে ইকুয়েশন আমরা এখান থেকে ইউজ করতেছি, এটা হলো কত, চলতরিতের একটা অঙ্ক। চলতরিতে এইরকম অনেক কিছুই পাবা, চলতরিতে এইরকম অনেক অঙ্ক আসবে। তো তারপরের অঙ্কটা আমাদের লাস্ট অংশে দিছে হলো কত, কক্ষ তাপমাত্রার তারতম্য নির্ণয় করে। ঠিক আছে, কক্ষ তাপমাত্রার তারতম্য নির্ণয় করতে হবে, মানে হচ্ছিল তোমার গ্রীষ্মকালে হয়তো একরকম তাপ ছিল, শীতকালে ছিল কত আর এক রকম কক্ষ তাপমাত্রা, যেটা রুম টেম্পারেচার। ঠিক আছে, সেটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, গ্রীষ্মকালেরটা বের করতে হবে, শীতকালেরটাও তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে গ্রীষ্মকালেরটা আমি বের করে দেখাই, শীতকালেরটা তাহলে তোমরা অটোমেটিক বের করতে পারবা, একই প্রসিডিউর। ঠিক আছে, কক্ষ তাপমাত্রা তা আমাকে পরের কোশ্চেন হলো এটা, এটাই ছিল যে কিউ ইকুয়াল টু হট। তার পরের কোশ্চেন হলো কত, কক্ষ তাপমাত্রা বের করতে হবে, কক্ষ তাপমাত্রা। তাহলে আমাদের হচ্ছে হলো তাপমাত্রা যেটা যদি কিউ দ্বারা প্রকাশ করি, আমাদের এম এস ডেল থিটা। ঠিক আছে, আচ্ছা আমরা গ্রীষ্মকালের জন্য প্রথমে বের করব, তারপর হচ্ছে শীতকালের জন্য। তাহলে শীতকালের জন্য আমি থিটা টু দ্বারা প্রকাশ করব, আর গ্রীষ্মকালে হলো কত, থিটা ওয়ান। এই থিটা ওয়ান আর থিটা টু কে বলা হচ্ছে কত, রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা। এই দুটো আমাকে কি করতে হবে, এখন ফাইন্ড আউট করতে হবে। তাহলে এম এর মান দেওয়া আছে আমাদের কত, এখান থেকে 1 লিটার দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে এস এর মান আমরা জানি, পানির ক্ষেত্রে তো 42 জানি। থিটার মান হলো কত, ফুটে মান হলো কত তোমার 100। একশো, একশো মাইনাস হলো তোমার হলো কত হবে, ওই যে থিটা ওয়ান। কিন্তু কিউ এর মান কত, ঠিক আছে, কিউ এর মান কত সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো এখানে এটা দেওয়া আছে কত, এম এর মান হলো কত, 1 লিটার, তাই না? তো 1 লিটার তো নেওয়া যাবে না, 1 লিটার সমান কত হয়, 1 কেজি হয়। 1 লিটার সমান কত হয়, 1 কেজি। আচ্ছা, 1 লিটার পানির ভর ইকুয়ালস টু 1 কেজি না, ওইটা আর কি। তারপর এস এর মান হবে হচ্ছে তোমার হলো কত, 4200 ইন্টু টেল থিটার মান হলো কত, 100 মাইনাস হলো যেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কিন্তু আবার আমরা এখানে কত, কিউ এর মানটা জানি না। কিউ এর মানটা কি জানি, কিউ এর মানটা জানি না। ঠিক আছে, তাহলে কিউ বের করব কিভাবে, আমরা তো জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, পিটি। তো ডাব্লিউ এর মান কই আছে, পি এর মান দেওয়া আছে 1000, 1000 ইন্টু টি এর মান দেওয়া আছে হলো কত, 5 মিনিট, 5 ইন্টু তাহলে 60। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে তোমার একক বের হবে, সেই একক হলো কত তোমার, জুল একক। এককটা কি, জুল এককে আসবে। ঠিক আছে, তাহলে জুল এককে যদি আসে, তাহলে আমরা বলতে পারি না এই ডাব্লুটাই হলো কত, কিউ। ঠিক আছে, আমরা তো সূত্র জানি কত, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, জে কিউ। ঠিক আছে, তো এখন দেখো এই পাশে তুমি যে এককটা নিচ্ছ, এটা কিন্তু তোমার হচ্ছে কত, জুল এককে আসবে, কারণ হচ্ছে 4200 নিছো।
4200 জুল পার কেজি বার কেলভিন, ঠিক আছে। তাহলে কিউ এর ডান পাশের মানটা তোমার জুল এককে, বাম পাশে যেটা নিবে সেটা তোমার জুল এককে নিতে হবে। তাহলে জুল এককে নিতে গেলে যে নিও না। তাহলে এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইজ ইকুয়ালস টু, আমি যে মানটা এখানে পাবো সেটাই বসাও। দেখো ক্যালকুলেট করে কত আসে, 5 6 30, 30 আর একটা শূন্য, আর এখান থেকে 3টে শূন্য, এরকম আসে এত জুল, ঠিক আছে, এত জুল। তাহলে ওই মানটা এখন যদি এখানে বসাও, 2 আর 3 5, তাহলে এখান থেকে দেখো তোমার থিটা ওয়ানটাই একমাত্র অজানা, থিটা ওয়ানটা তোমার বের হয়ে আসবে, ঠিক আছে। অনুরূপ ভাবে এটা হলো তোমার গ্রীষ্মকালের জন্য থিটা ওয়ান বের করলা, অনুরূপ ভাবে তাহলে এখন শীতকালের জন্য থিটা ওয়ানটা বের করো, ঠিক আছে। অনুরূপ ভাবে কি করবে, শীতকালের জন্য থিটা ওয়ানটা বের করবে। তাহলে বের করলে আমার থিটা ওয়ান থিটা টু যদি বের হয়ে যায়, তাহলে তোমার গ্রীষ্মকালের যে রুমের তাপমাত্রা, শীতকালে যে রুমের তাপমাত্রা, সেটা তোমাদের বের হয়ে যাবে। আচ্ছা, তো এরকম অঙ্কগুলোই আসলে দেখলাম আমি যে বোর্ডের কোশ্চেন গুলো টেস্ট পেপারে কেন জানি তোমার অনেকবার আসছে, ঠিক আছে। এই তোমার টেম্পারেচার মেজার করা, বা তোমার যে কিউ এর মান, ডাব্লুর মান, এনট্রপি, যে কতদিন যে টাইপের একটা অঙ্ক করালাম যে বরফকে বাষ্প পরিণত করতে গেলে এনট্রপি পরিবর্তন বা গৃহীত তাপ কত হবে, তাপের আদান প্রদান, এই টাইপের অঙ্ক কেন জানি কয়েকবার সালে আসছে। খালি একবার দুইবার আসলে তাও হয়, অনেকবার সালে আসছে। তোমরা যদি টেস্ট পেপার থাকে তাহলে দেখো, প্রচুর সালে আসছে, অনেকবার সালে আসছে। তো যাই হোক, আমাদের হলো মোটামুটি এই টাইপের অঙ্ক এইখানে আর এটা করাবো না। এখন একটু এনট্রপি আমরা কতদিন যেটা করছিলাম ওটা আরেকটু জিনিস বাকি আছে, সেটা করব। এনট্রপি, আমরা এনট্রপি সম্পর্কে যে ইকুয়েশন পর্যন্ত জানতাম, ওই ইকুয়েশনের পর আরো একটু বাকি আছে খালি। মানে আমরা কার্নো ইঞ্জিনের সাথে এখনো সম্পর্কটা দেখিনি, আজকে কার্নো ইঞ্জিনের সাথে সেই সম্পর্কগুলো দেখবো। আজ কারেন্টই নাই। আচ্ছা, তো এনট্রপি আমরা জানতাম হলো কত, বিশৃঙ্খলার পরিমাপ, সহজ হিসাব। এনট্রপি মানে হলো কত, বিশৃঙ্খলার পরিমাপ, মেজার অফ ডিসঅর্ডারনেস। আচ্ছা, এখন হলো কত, আমাদের যে কানোর সাইকেল ছিল এরকম ছিল, ঠিক আছে। তো পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু এগুলো তোমরা সবই দিতে পারবে, সবই জানো। তো এইখানে আমাদের থাকে হলো কত টি ওয়ান, এখানে হলো কত টি টু। এর মানে হলো কত, পুরো রাস্তা জুড়ে টেম্পারেচার হলো এখানে টি ওয়ান, পুরো রাস্তা জুড়ে হলো কত টেম্পারেচার হলো কত টি টু, ঠিক আছে। পুরো রাস্তা জুড়ে টেম্পারেচার হলো টি ওয়ান, আর পুরো রাস্তা জুড়ে টেম্পারেচার হলো কত টি টু। আর এইখানে প্রসারণ, যেহেতু প্রসারণের জন্য আমি এখানে হিট এডিশন মানে কিউ ওয়ান দিছিলাম, আর এখান থেকে কিউ টু কি করছিলাম, বের করছিলাম, ঠিক আছে। তো এটাও কিন্তু আমি লিখে দিছিলাম, এটা হলো কত হিট এডিশন, আর এখানে হিট রিজেকশন, বের হয়ে চলে যাচ্ছে। বের হয়ে চলে যাওয়ার কারণে এটি কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। এইদিকে ভি, এইদিকে হলো কত তোমার পি। তাহলে এইদিকে গেলে সংকুচিত, এইদিকে হলো কত তোমার দেখো, এইদিকে গেছে প্রসারিত। প্রসারিত হওয়ার জন্য কাজ দিতে হয়, সংকুচিত হওয়ার জন্য তোমার কত দেখো, তাপটা বের করে নেওয়া লাগতেছে, ঠিক আছে, তাহলে সংকুচিত হয়ে যায়। তো এখন আমাদের কোশ্চেনটা হলো যে এটা যে প্রত্যাগামী ইঞ্জিন, তাই না, প্রত্যাবর্তী আর একটা বলছিলাম কি, অপ্রত্যাবর্তী বলছিলাম। তো প্রত্যাবর্তী ইঞ্জিনটা ছিল কিরকম, আমি যে রাস্তা দিয়ে যাব ব্যাক করার সময় সেই জিনিসগুলো কি করব, ফিরে পাবো। যে রাস্তাতে যাব সেই রাস্তা দিয়ে ব্যাক করার সময় কি পাবো, সেই জিনিসগুলো কত, ফিরে পাবো। আচ্ছা, আর যদি ফিরে না পাই সেটাকে আমরা বলতাম কত, অপ্রত্যাবর্তী। তো এখন হয়তো কোশ্চেনে তোমার অনেকগুলো ডাটা দেওয়া থাকবে, অনেক ডাটা দেওয়া থাকবে, বলবে যে ইঞ্জিনটা কি প্রত্যাবর্তী না কি, ঠিক আছে। বা তোমার দেওয়া থাকবে যে, বলবে যে ইঞ্জিনটা প্রত্যাবর্তী করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবা তুমি, ঠিক আছে। তো এখন কথা হলো, প্রত্যাবর্তী হওয়ার শর্ত হলো কত, আমি যে রাস্তা দিয়ে যাব সে রাস্তা দিয়ে কত, যখন ব্যাক করব তখন যা দিছি তাই কত, ব্যাক পাবো, ঠিক আছে। তো সেটা প্রমাণ করতে হয় তোমার এনট্রপির মাধ্যমে। এখান থেকে কৃত কাজের হিসাব করে তুমি যদি বের করো, আর কৃত কাজও কিন্তু পাওয়ার কথা, এখান থেকে একটা কাজ, এখান থেকে একটা কাজ। তো এই দুটার যে কাজ ইকুয়াল টু তোমার হলো কত, এই দুটার কাজ, ঠিক আছে। কিন্তু কাজ করে, কাজের হিসাব করে তুমি কত এনট্রপি পরিমাপ করতে পারবে না। কাজ পরিমাপ করে এটাকে তুমি প্রত্যাবর্তী বা অপ্রত্যাবর্তী এটা প্রমাণ করতে পারবে না। সব সময় তোমার কত, অপ্রত্যাবর্তী আসবে, ঠিক আছে। সব সময় কি আসবে, অপ্রত্যাবর্তী আসবে।
কারণ এটা হলো ইঞ্জিনের জন্য, ঠিক আছে? ইঞ্জিনে তুমি তেল দিবা, গ্যাস দিবা, মানে হচ্ছে তাপ দিবা, এই যে কিউ দিবা, আর আউটপুটে তুমি কত কিছু কাজ পাবা, ঠিক আছে? তার মানে তুমি যা দিবা আউটপুটে তাপ পাবা না। ব্যাক করলে তো তোমার তখন তুমি প্রকৃতিতে কাজ হয়ে গেছে, ওই কাজটা তো তুমি নিয়ে আসতে পারবে না, ঠিক আছে? ওই কাজটা কি তুমি আবার ব্যাক করে নিয়ে আসতে পারবে না। এই জন্য কাজের ক্ষেত্রে তুমি কখনোই যে ডাব্লু, আমাদের যে ইকুয়েশন ছিল W1 প্লাস W2 মাইনাস হলো কত W3 মাইনাস হলো কত W4, এই ইকুয়েশন দিয়ে কখনোই তুমি প্রমাণ করতে পারবা না যে আমার হচ্ছে হলো এটা প্রত্যাবর্তী ইঞ্জিন, ঠিক আছে? আবার বলি, এই দুটা ক্ষেত্রে তুমি হয়তো প্লাস কাজ পাবা, আর এই ক্ষেত্রে তুমি হচ্ছে মাইনাস কাজ পাবা। তো এটা আমি বলছিলাম কেন, এটার মানে হলো কত ইঞ্জিনে কাজ দিচ্ছ, এটা হলো কত বাইরে পাইছো, ঠিক আছে? এর মান হয়তো বা 100 জুল হবে, ইঞ্জিনে দিছে হয়তো বা তুমি কত 20 জুল, আর বাকি এখানে 80 জুল। এই 80 জুল দিয়ে গাড়ির চাকা চলছে, ঠিক আছে? এটা কথা হলো চাকা চলছে, ঘুরছে, ঠিক আছে? তো এখন চাকা যেহেতু ঘুরে ফেলছে, তাহলে চাকা যেহেতু তুমি ঘুরে ফেলছো, তাহলে কি আবার তোমাকে যদি এখন রিভার্স আসতে চাও, প্রত্যাবর্তী করতে গেলে এই চাকাটাও তোমাকে ভিতরে ঢুকাতে হবে না? সেটা কি কখনো বাস্তবে সম্ভব হয় যে গাড়ি এক পাক ঘুরে সামন দিয়ে গেল, আবার পিছন দিকে আসলেই গাড়ির ইঞ্জিন যে শক্তিটা খরচ হয়েছিল সেটা কথা ভিতরে ঢুকে যাবে ইঞ্জিনের ভিতর? এটা তো কখনো সম্ভব হয় না, ঠিক আছে? তার মানে কাজ দিয়ে তুমি যদি প্রমাণ করতে চাও, তাহলে কোনোভাবে তুমি কত এটা প্রমাণ করতে পারবা না যে এই চক্রটা হলো কত কার্নো ইঞ্জিনের একটা চক্র বা প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য চক্র। তো এটার জন্য প্রমাণ করতে হবে আমার কত এনট্রপির সাহায্যে, ঠিক আছে? এনট্রপির সাহায্যে যদি তুমি প্রমাণ করো তাহলে হবে। এনট্রপির জন্য Q2 T1 Q1 এগুলো তোমার মান দেওয়া আছে। তো তো এনট্রপি সহজে বের করা যায়, এনট্রপিটা কি করা যাবে, সহজে বের করা যাবে। আসো দেখি, আমরা একটু দেখি। এনট্রপি বের করার জন্য সূত্র আমরা জানতাম ds is equals to dq divided by হলো কত t। তাহলে এখন দেখো প্রথম অংশের জন্য যদি আমি এখানে এ বি দেই, এ বি এখানে হলো কত সি ডি, তাহলে আমরা এটা বলতে পারি না যে এ বি এর জন্য এনট্রপি, এ বি এ বি তো সমষ্ণ প্রসারণ, এটা আরো একটু ডিফাইন করে বলে দিবা। এ বি সমষ্ণ প্রসারণে এনট্রপি, এ বি সমষ্ণ প্রসারণে এনট্রপি, আমি শুধু এনট্রপি, আচ্ছা পুরোটা লিখে দিই, এ বি সমষ্ণ প্রসারণে এনট্রপি, সমষ্ণ প্রসারণে এনট্রপি কত লিখেছে, এনট্রপি বৃদ্ধি পাইলে ds1 ইকুয়াল টু দাও Q1 ডিভাইডেড বাই হলো কত T1। এইখানে ছিল টেম্পারেচার হলো কত T1, আর তাপ হলো তোমার ছিল কত Q1। তাহলে আমাদের কত এনট্রপি বৃদ্ধির পরিমাণ হলো কত হলো, বৃদ্ধির পরিমাণ বা এনট্রপির পরিবর্তনও লিখতে পারো এখানে, যেটা খুশি। বৃদ্ধির পরিমাণ বা কত এনট্রপির পরিমাণও, ঠিক আছে? এনট্রপি এখানে বৃদ্ধি পাবে কেন, কারণ যেহেতু তুমি এখানে তাপ দিচ্ছ, তাই না? তাপ দিলে কি হয় আমরা জানি, তাপ দিলে এনট্রপি বৃদ্ধি পায়, তাপ দিলে কি হয় এনট্রপি বৃদ্ধি পায়। সেই হিসাবে এখানে এনট্রপি বৃদ্ধি বলা হয়েছে। তুমি এখানে পরিমাণও বলতে পারো যে পরিবর্তন, এ বি সমস্ত প্রসারণে এনট্রপি পরিবর্তন, ঠিক আছে, ইকুয়াল টু এত। তাহলে হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে সিডি, সিডি তে আমরা দেখতেছি কত তাপ কমে যাচ্ছে, তাই না? তার মানে হ্রাস পায়, এনট্রপি হ্রাস পায়। তাহলে সিডি সমষ্ণ সংকোচনে এনট্রপি হ্রাস পায়, ds2 equals to q2 ভাগ হলো কত t2, ঠিক আছে? আচ্ছা এখন তোমরা হচ্ছে এটাতে হচ্ছে কথা, এটা মাইনাস দিতেই পারো, মাইনাস কি দিতেই পারো, কেন? বৃদ্ধিকে তুমি প্লাস ধরছো, তাহলে হ্রাসকে মাইনাস ধরো, ঠিক আছে? তাহলে এখন কথা হলো প্রত্যাবর্তী হওয়ার জন্য আমাদের শর্ত কি, এই রাস্তা দিয়ে যাবা, যে জিনিসটা ব্যয় করছো এদিক দিয়ে গেলে সেটা কি হবে, তুমি সেই জিনিসটা ফিরে পাবা, ঠিক আছে? তার মানে এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে যদি ব্যাক করো তাহলে কত, এইটা আর এটা কখন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে না? ঠিক আছে, এটা আর এটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। সেটাই আমরা দেখবো যে এটা কিভাবে ইকুয়াল হয়। তাহলে এনট্রপির পরিবর্তন ds is equals to ds1 প্লাস হলো কত ds2
যে কোনো একটা, তুমি যদি এখানে প্লাস দাও তাহলে এখানে মাইনাস দিতে হবে, তুমি যদি এখানে মাইনাস দাও তাহলে এখানে প্লাস দিতে হবে, মানে দুই জায়গায় মাইনাস দেওয়া যাবে না। ঠিক আছে, আবার বলি, এখানে যদি প্লাস দাও তাহলে এখানে মাইনাস দিবা, আর এখানে যদি প্লাস দাও তাহলে এখানে মাইনাস, যে কোনো একটাতে প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা, তাহলে এটার মান হলো কত, Q1 T1 মাইনাস হলো কত, Q2 T2। ঠিক আছে, এটা হলো কত, এনট্রপি পরিবর্তন। ঠিক আছে, এনট্রপি পরিবর্তন এটা। এখন দেখো, যদি এনট্রপি পরিবর্তনটা যদি শূন্য হয়, এনট্রপি পরিবর্তনটা যদি শূন্য হয়, ঠিক আছে, এনট্রপি পরিবর্তন শূন্য হওয়া মানে কি, শূন্য হওয়া মানে কি আগে সেটা বলো। এনট্রপি পরিবর্তন শূন্য, এর মানেটা হলো আমি এই রাস্তা দিয়ে গেছি 100 পাইছি, সাপোজ এই রাস্তা দিয়ে গেছি কত 100, এই রাস্তাতে গেছি কত 100 পাইছি। ঠিক আছে, এই রাস্তাতে গেলেও 100 পাইছি, ব্যাক করার সময় কত 100 ফিরে পাইছি, তার মানে পরিবর্তনটা কত হবে তোমার, জিরো হবে। তাহলে জিরো হলে আমরা তাহলে লিখতে পারি Q1 ডিভাইডেড বাই T1 মাইনাস হলো কত Q2 ডিভাইডেড বাই হলো কত T2। তাহলে এখান থেকে ফাইনালি আমরা লিখতে পারি Q1 T1 ইজ ইকুয়ালস টু Q2, এটা একটু উপরে লিখে দেই, Q1 ডিভাইডেড বাই হলো কত T1 ইজ ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই হলো কত T2। তাহলে এটা একটা আমার একটা ফাইনাল একটা সূত্র পাইলাম এরকম দেখতে। কখন পাবো এটা, এটা কখন পাবো, যদি এনট্রপি তোমার ছিল শূন্য হয়, এনট্রপি পরিবর্তন শূন্য কখন হবে, সমষ্ণ মানে পূর্ববর্তী প্রক্রিয়ায়। ঠিক আছে, পূর্ববর্তী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তনটা কত হয়, জিরো হয়। ঠিক আছে, এবং সেটার জন্য আমাদের এই সূত্রটা আসছে। তাহলে এটার আমাদের হেডিং লেখা যায় পূর্ববর্তী প্রক্রিয়া এনট্রপি। তো পূর্ববর্তী প্রক্রিয়া এনট্রপি হচ্ছিল কত থাকে আমাদের, জিরো হয়, এনট্রপি পরিবর্তন কত হলো, জিরো। তাহলে লিখতে পারো পূর্ববর্তী প্রক্রিয়া এনট্রপির মান হলো কত, জিরো। ঠিক আছে, মানে এনট্রপি জিরোতে হবে, কারণ যে রাস্তাতে যাবা ব্যাক করার সময় সেটাই তুমি ফেরত পাবা, তাহলে তো সেটা পূর্ববর্তী হয়। ঠিক আছে, তাহলে কথাটা হলো আমাদের এখানে পূর্ববর্তী প্রক্রিয়া এনট্রপি শূন্য হয়। আরেকটা জিনিস বলা যায়, আরেকটা জিনিস বলা যায় যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তুমি দেখো 100 এই রাস্তায় পাইছো, ব্যাক করার সময় 100 পাইছো, তাহলে এনট্রপি কোনো পরিবর্তন হয়েছে, এনট্রপি কোনো পরিবর্তন হয়নি, এনট্রপি কি আছে, স্থির আছে। তাহলে এভাবেও বলা যায় এনট্রপি পূর্ববর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, পূর্ববর্তী প্রক্রিয়ায় এনট্রপি কি থাকে, স্থির থাকে। আচ্ছা, দক্ষতা করানোর সময় যখন আমরা দক্ষতা করাইছিলাম, যখন হইলো কর্মদক্ষতা করাইছিলাম, তখন কর্মদক্ষতার ইকুয়েশন এইভাবে লিখছিলাম না, Q2 ভাগ হলো কত Q1। তো এটাও লেখা যায়, আমি বলছিলাম কত, এটাও লেখা যায়। ঠিক আছে, তো এখন দেখো Q2 ডিভাইডেড বাই Q1, আর ওটার বদলে আমি কিন্তু T2 ডিভাইডেড বাই হলো T1 লিখছি। তো দুটা তো এক জিনিস না, এটা হলো তাপ, এটা হলো কত তাপমাত্রা, কিন্তু আমি বললাম দুটাই একই জিনিস। ঠিক আছে, তার ব্যাখ্যাটা হলো এই যে এখানে উপযোগী দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখো তোমার আসলে লেখা যায় হলো কত, Q2 ডিভাইডেড বাই হলো কত Q1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই হলো কত T1। এই যে এখান থেকে আমার ওখানে নিয়ে আসা। ঠিক আছে, তার মানে টেম্পারেচারও লেখা যায়, তাপমাত্রাও লেখা যায়, যে টাইম টেম্পারেচারও লেখা যায়, তাপও লেখা যায়, যেটা তোমার ভালো লাগে। তাহলে এটা গেল হলো আমাদের পূর্ববর্তী প্রক্রিয়ার জন্য। অপূর্ববর্তী প্রক্রিয়ায় এরপর আসবে হচ্ছিল কত, অপূর্ববর্তী। ও, আরেকটা জিনিস তাহলে এখানে একটু বলে ফেলি, যেহেতু করে ফেলছি। যদি বলে দেওয়া থাকে, যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে, দেখাও যে এই কার্নোট চক্রটা একটা প্রত্যাবর্তী চক্র। ঠিক আছে, কার্নোট চক্রটা হলো গিয়ে একটা প্রত্যাবর্তী চক্র। আমাদের কোশ্চেনে যদি বলে যে দেখাও যে কার্নোট চক্রটা, এরকম যে চক্রটা আমরা যে আঁকাই, তো যদি বলে দেওয়া থাকে যে এটা হচ্ছে কত, প্রমাণ করো যে এটা পূর্ববর্তী। ঠিক আছে, এটা কি, এই চক্রটা যেটা আঁকাইছে সেটা হলো কত, পূর্ববর্তী। তাহলে তোমাকে কি করতে হবে, এইটা বের করতে হবে, এটা বের করতে হবে। ঠিক আছে, যদি দুটো ইকুয়াল হয় তাহলে বলবা কত, পূর্ববর্তী। আর যদি ইকুয়াল না হয় তাহলেই বলবা হলো কত, এটা অপূর্ববর্তী। তার মানে আমাকে এনট্রপি বের করতে হবে, এনট্রপি বের করে আমরা বলবো কত, সেটা হচ্ছে কত, পূর্ববর্তী। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের পূর্ববর্তীর জন্য। এরপর অঙ্কতে যাব, অঙ্কতে যাওয়ার আগে আগে অপূর্ববর্তীটা দেখে নিই আমরা একটু। আচ্ছা,
প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী যখন বলছিলাম তখন কিছু দুইটা তিনটা শর্ত আমি বলে দিছিলাম। প্রত্যাবর্তীর ক্ষেত্রে কোনো ধরনের অপচয় হবে না বা নষ্ট হবে না, তার মানে তুমি 100% ইফিসিয়েন্সি পাবা, ঠিক আছে। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু পরিমাণ অপচয় হয়, তার মানে ইফিসিয়েন্সি তার কি থাকে, কম থাকে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, কি আমাদের হচ্ছে হলো কত, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কোনো ধরনের অপচয় হয় না। আমি যখন প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী বলছিলাম তখন কিন্তু এই দুটো শর্ত লিখে দিছিলাম। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ নষ্ট হয়ে যায়, ইফিসিয়েন্সি তার মানে কত, 100% পাওয়া যায় না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যাবর্তীটা বড় হয় আর অপ্রত্যাবর্তীটা কি হয়, ছোট হয়, ঠিক আছে। তাহলে ধরো আমরা যদি অপ্রত্যাবর্তী ধরে নেই, এটা ইফিসিয়েন্সি, এটা হলো 1 - T2 হলো কত, T1, এটা হলো কত প্রত্যাবর্তীর জন্য, প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য এটা ধরলাম। আর এখানে ধরবো ছিল অপ্রত্যাবর্তী। তো অপ্রত্যাবর্তীর ইফিসিয়েন্সি কে ইটা প্রাইম দিয়ে 1 মাইনাস হলো কত, Q2 হলো কত, Q1, দুটো ধরে নিলাম, ঠিক আছে। এটা আসলে কোনো ব্যাখ্যা নাই যে আমি কেন T1 T2 ধরলাম, সমস্যা নাই, তুমি এটার ক্ষেত্রে ওখানে ধরতে পারো, ওটা এখানেও ধরতে পারো, কোনো সমস্যা হবে না। আর এখান থেকে আমরা একটু আগে বললাম কি, ইফিসিয়েন্সি একটার বেশি হবে একটার কম হবে। তাহলে এখন মান বসাও, 1 - T2 / T1 গ্রেটার দেন 1 - Q2 ভাগ হলো কত, Q1। তাহলে 1 1 কাটা যায়, তাহলে -T2 T1 -Q2 Q1। তাহলে যদি তুমি এখন মাইনাস দ্বারা গুণ করো, তাহলে আমরা তো জানি মাইনাস দ্বারা গুণ করলে কত হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই না। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এবং যদি মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়, এবং কিসের মাধ্যমে, যদি যেটা ভাগ করা হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। চিহ্নটা তাহলে কি হয়, এই আমি তো চিহ্ন পরিবর্তন করিনি, ঠিক আছে। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়, আর হচ্ছিল কত হয়, প্লাস দ্বারা গুণ করে ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এই দুই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখান থেকে আমাদের লেখা যায় Q2 / T2 গ্রেটার দেন হলো কত, Q1 হলো কত, T1। আচ্ছা, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে হলো তোমার কি, এই মানটা হলো কত বড়, এই মানটা হলো কত তোমার হলো কত ছোট, ঠিক আছে। তাহলে আমাদের এরকম যদি দেওয়া হয়, এইরকম যদি দেওয়া হয়, তাহলে এইদিকে রাস্তা, এইদিকে, এখানে তো তোমার হলো Q1 T1, আর এখানে হলো কত, Q2 T2। তাহলে এই রাস্তায় যে এন্ট্রপি, এই রাস্তায় সেই এন্ট্রপিটা কি হয়েছে, তোমার বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তাহলে বলা যায় না অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে আমাদের কথাটা হলো কত, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কি হয়, এন্ট্রপি বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এখন প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী যদি এখন তোমার এই চক্রটা বলে যে কোশ্চেনে, যে এটা চক্রটা কি প্রত্যাবর্তী না অপ্রত্যাবর্তী, সেটা তুমি এখন কিভাবে বুঝবা। এটা বোঝার উপায়ই হলো সহজ উপায়, যদি এনট্রপি সমান থাকে তাহলে বলবো এটা প্রত্যাবর্তী, আর যদি এনট্রপি যদি কম বেশি হয় তাহলে বলবো হলো কত, অপ্রত্যাবর্তী, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের বলা যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি কি থাকে, হ্যাঁ রুদ্ধতাপে কেন, সমষ্ণ প্রক্রিয়ায় এই রাস্তাটা কিন্তু সমষ্ণ ছিল, তাই না, গতবার যেটা দেখাইছিলাম সমষ্ণ ছিল। সমষ্ণ প্রক্রিয়ায় যেটা দেখাইছিলাম, সমষ্ণ সম্প্রসারণ সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন তাহলে স্থির থাকে। আচ্ছা, তাহলে যাই হোক, আমাদের মোটামুটি এনট্রপি থিওরিটা ছিল, এখন আসলে এটাতে আমরা একটু ম্যাথে একটু প্রয়োগ করে দেখি কি আসে। আজ কারেন্টই চলে যাওয়ার কারণে আমার পিসি অন করতে পারতেছি না, খালি মোবাইল থেকে বের করা লাগতেছে। আচ্ছা, এই যে এখানে একটা দেওয়া আছে, কোশ্চেন পাইছি, চলো দেখি করি।
তো একটা গ্রাফ দেওয়া আছে, বুঝলাম না এটা গ্রাফ এরকম কেন দিছে। দিছে দিছে, এখন কিছু করার নাই। ওরা কোশ্চেনের গ্রাফটা এইভাবে দিছে, তো যেহেতু দিছে সেহেতু আমার কিছু করার নাই। ঠিক আছে, আমাদের তো কার্ভের মতো হয়, তো ওরা স্ট্রেট লাইন দিছে, যেহেতু দিছে এখন কি করবা, এখানে দেওয়া আছে এ বি সি ডি, এইদিকে Q1 ইকুয়াল টু তোমার হলো কত 500 জুল, T1 ইকুয়াল টু তোমার হলো কত 1200 কেলভিন, T2 ইকুয়াল টু তোমার হলো কত 650 কেলভিন। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা সেটা হলো কত ইফিসিয়েন্সি ইকুয়াল টু হোয়াট, ইফিসিয়েন্সি ইকুয়াল টু কত হোয়াট, ইফিসিয়েন্সি ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, ইফিসিয়েন্সি ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে ইফিসিয়েন্সি যখন বের করতে চাবা, তুমি নিজেই দেখো এখান থেকে তোমার T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, খুব সহজে ইফিসিয়েন্সি বের হয়ে যায়। ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই হলো কত T1। তাহলে 1 মাইনাস T2 এর মান হলো কত 650, আর T1 এর মান হলো কত 1200। কত আসে একটু বলো, নাকি লিখে দেবো এখান থেকে, আরো দেখি। আসছে হলো 45.83, 45.83%। কি ব্যাপার, এরা এত আছে, লিভ নিচ্ছে, বের হচ্ছে, আবার জয়েন দিচ্ছে খালি। আচ্ছা, ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু তোমাকে বের করতে বলছি, ইফিসিয়েন্সিটা খুব সহজে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে বলছে এই ইঞ্জিনটা প্রত্যাবর্তী কিনা, তারপরে কোশ্চেনটা বলছে যে এনট্রপি পরিবর্তন বের করতে বলছে। ঠিক আছে, এনট্রপি, তারপরের কোশ্চেনটা হলো, প্রথম কোশ্চেন হলো ইফিসিয়েন্সি, এটা হলো কত ক নাম্বার কোশ্চেন দাও। তারপরের কোশ্চেনটা হলো এনট্রপি পরিবর্তন বের করো বা তুলনা করো, এনট্রপি পরিবর্তন বের করো বা কত তুলনা করো। আচ্ছা, তো যখন এনট্রপি পরিবর্তন বের করবা, তার মানে তখনই বোঝা যাচ্ছে এটা প্রত্যাবর্তী কি অপ্রত্যাবর্তী, এটা তোমাকে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে খ নাম্বার কোশ্চেনে আমাদের এনট্রপি পরিবর্তন ds1 ইকুয়াল টু হোয়াট, ds2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ds1 ইজ ইকুয়াল টু বলতে পারি Q1 ডিভাইডেড বাই হলো কত T1, এই যে এই রাস্তায় এনট্রপি। তাহলে Q1 এর মান হলো কত তোমার হলো 500, আর T1 এর মান হলো কত তোমার 1200, সহজে বের হয়ে যাবে। এখন যখন ds2 যখন বের করতে যাবা, তখন তোমার দেখো Q2 এর মান দেওয়া নাই, Q2 এর কি মান দেওয়া নাই। তাহলে Q2 না বের করতে দিলে তুমি কত এটা বের করতে পারবে না, Q2 বের করা যাবে তো, এই যে ইফিসিয়েন্সির ইকুয়েশন থেকে বের করা যাবে। ইফিসিয়েন্সির ইকুয়েশন আমরা আরেকটা লিখতে পারি 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই হলো কত Q1। তাহলে ইফিসিয়েন্সির মান 0.4583 ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই হলো কত Q1 এর মান হলো কত 500। তাহলে এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত Q2 এর মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, তো Q1 Q2 যে কোনো একটা মান দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, টি এর হয় দুটো দেওয়া থাকবে, নয়তো কিউ একটা তোমার আসলে মিসিং থাকবে, একটা মিসিং থাকবে, সবই যে দেওয়া থাকবে তা না, কিছু না কিছু একটা মিসিং থাকবেই। তো সেটা হলো ইফিসিয়েন্সি, এখান থেকে তুমি বের করবা, বের করে এখানে বসাবা, বসানোর পর দেখো কত আসে, ইফিসিয়েন্সি বের করে দেখো তো কত আসে সব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি তাহলে পরের অঙ্ক চলে যাই। ওটা কি বেড়েছে, এনট্রপি দুটো কি ইকুয়াল পাইছো, যেটা এর আগে করলাম এনট্রপিটা ইকুয়াল লাইফ হবে হয়তো।
ঠিক আছে, এন্ট্রপি ইকুয়াল হলে তোমার হচ্ছে অ্যান্সার চলে আসে আর কি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হলো আমাদের চারটা কাজ দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমার কাজ, ওই যে চারটা স্টেপের যে কাজ আছে তোমার, সে কাজ দেওয়া আছে W1 W2 W3 W4, চারটা কাজ দেওয়া আছে, তোমাকে বলছে যে টোটাল কাজ কত। ফার্স্ট কোশ্চেন হলো কত, নেটওয়ার্ক কত, ঠিক আছে, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস হলো কত W4, ঠিক আছে। তাহলে দিয়ে যোগ বিয়োগ করে যা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছিল আমাদের একটা কোশ্চেন ছিল। তারপরে কোশ্চেনটা বলছে, আচ্ছা আচ্ছা, তো আমাদের এখান থেকে দেখো, পরের কোশ্চেন থেকে আমি কিন্তু এখান থেকে খুব সহজে ইফিসিয়েন্সিটা বের করতে পারি। ইফিসিয়েন্সিটা বের করে দেখো কত আসে। তারপরে আমাদের কোশ্চেনটা হলো যে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে। এটা তোমার ছিল কত পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হলো ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। দেখো আমাদের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমি কিন্তু তখনও বলে দিছি 1 মাইনাস হলো কত T2 ডিভাইডেড বাই হলো কত T1, হয় T1 এর তাপমাত্রা বাড়াতে হবে, নয়তো কত T2 কমাতে হবে, ঠিক আছে। মানে কত, আমাদের এরকম ছবি ছিল, এখানে ছিল T1 T2 এরকম ছিল। তো হয় বলছি যে T1 এর মান কমাও, এটা হলো কমাতে হবে, আর নয়তো এটা কি করতে হবে, বাড়াতে হবে। হয় এটা যদি ইনফিনিটি, নয়তো এটা কত জিরো করে দাও, কমাতে কমাতে যদি জিরো করো, তাহলে তুমি দেখো এখানে যদি জিরো বসাও তাহলে ইফিসিয়েন্সি 100% বৃদ্ধি পায়। আর এটার ক্ষেত্রে তোমার হচ্ছে ইফিসিয়েন্সি যদি তোমার হচ্ছে এটা যদি বাড়াতে চাও, বাড়াতে বাড়াতে ইনফিনিটি পরিমাণ করতে হবে, ঠিক আছে। ইনফিনিটি মনে করো যে 30 40 হাজার 50 60 হাজার এরকম তাপ যদি করো, তাহলে সেক্ষেত্রে আমাদের ইফিসিয়েন্সিটা 100% হবে, ঠিক আছে। তো আমাদের কথা হলো যে পরের কোশ্চেনটা হলো, তোমাকে এরকম ডাটা দেওয়া আছে, এখন তুমি কি ব্যবস্থা গ্রহণ করলে ইফিসিয়েন্সিটা তোমার ছিল কত বৃদ্ধি পাবে। তার মানে ইফিসিয়েন্সি বাড়ানোর উপায় হলো তোমার দুইটা, হয় এটা কমাতে হবে, নয়তো এটা কত কি করতে হবে, বাড়াতে হবে। যে কোনো একটা উপায় তোমাকে ফলো করতে হবে, যেহেতু আমাদের কোশ্চেনে বলে দেওয়া নাই যে বাড়াবা না কমাবা, সেজন্য তোমাকে এখানে কি করতে হবে, দুটাই করতে হবে। তাহলে আগে প্রথমে লিখবা, অঙ্ক করানোর প্রথমে লিখবা যে দক্ষতা বাড়ানোর জন্য হয় গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে, নয়তো উৎসের তাপমাত্রা কি করতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে। এখন সেটা ধরে তুমি অঙ্ক করা শুরু করে দাও। আচ্ছা, তো আমাদের এই যে 30 মিনিট 40 মিনিট 38 মিনিট হয়ে গেছে, আসলে কি আগে কেটে দেয়, ফোন দিই।
আচ্ছা, তো আমাদের দেওয়া আছে তোমার হচ্ছে হলো কত, T1 এর মান 1200 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান হলো কত 600 ডিগ্রি সেলসিয়াস। তো আমার ইফিসিয়েন্সি আসে হলো, এটা সেলসিয়াস আছে করা যাবে না, কেলভিনে করতে হবে। তো কেলভিনে কনভার্ট করে আমার ইফিসিয়েন্সি আসে হলো কত 40.73%। তো তোমার হলো কত ইফিসিয়েন্সি হলো কত 40.73%। এখন তোমার কোশ্চেন হলো ইফিসিয়েন্সি কি করতে হবে, তোমাকে বাড়াতে হবে, ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে, 40-এর থেকে বেশি করতে হবে, হয়তো বা তোমার 42, 45, 47 এরকম, বা 50, 60 এরকম করতে হবে। তাহলে এটা করার জন্য উপায় হলো কত, হয় T1 বৃদ্ধি করতে হবে, হয় এটা বাড়াতে হবে, নয়তো এটা কমাতে হবে, দুটোই করে দেখাতে হবে। এখানে কিন্তু কোশ্চেনে বলা নাই যে একটা করতে হবে, এখানে কি বলছে দুটোই করতে হবে তোমাকে। আচ্ছা, তাহলে আসো এটা যদি লিখে দেই, 1473 কেলভিন, আর এখানে হলো কত 873 কেলভিন। তাহলে ধরে নেই আমি কত T1 এর টেম্পারেচার বাড়াবো, ঠিক আছে, T1 এর, না উৎস লেখো, উৎস এর তাপমাত্রা x পরিমাণ বৃদ্ধি করা হলো। তাহলে ইফিসিয়েন্সি আমার কত হবে, ইফিসিয়েন্সি এটা 1 ইজ ইকুয়ালস টু, আমরা লিখি 1 মাইনাস T2 ডিভাইডেড বাই হলো কত T1 প্লাস x পরিমাণ বৃদ্ধি করছো, তাহলে 1 মাইনাস এখান থেকে T2 সমান কত লেখা যায় 1400, তাই না, 800, 800 কত 73 ডিভাইডেড বাই হলো কত 1473 প্লাস হলো কত x। তাহলে এখানে যদি লসাগু করো 1473 প্লাস এক্স মাইনাস হলো কত 873 ডিভাইডেড বাই হলো কত 1473 প্লাস হলো কত এক্স, তাহলে এখান থেকে আসে 600 প্লাস হলো এক্স ডিভাইডেড বাই হলো 1473 প্লাস হলো কত এক্স, এটা হলো কত ইফিসিয়েন্সি 1, ইফিসিয়েন্সি 1, ঠিক আছে। এরপরে আসো, এটা একটু লিখে রাখো, কারণ আছে, এটা এই পর্যন্ত লিখে রাখো, মান বের হয়নি আমার, আমি মান বের করে করবো না, এটা একটু নিচে রেখে দিই। এরপরে T2 এর তাপ x পরিমাণ কি করবা, কমাবা, x পরিমাণ কমানো হলো। তাহলে ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস T2 মাইনাস x ভাগ হলো কত T1। তাহলে এখন মান বসাও, 1 মাইনাস T2 এর মান হলো কত 873 মাইনাস x ডিভাইডেড বাই হলো কত 1473, তাহলে এখান থেকে গেলে হয় কত তোমার 1473 মাইনাস 873 প্লাস হলো x, ক্যালকুলেট করলে আসে 600 প্লাস 600 প্লাস x ডিভাইডেড বাই হলো কত 1473, এটা হলো কত ইফিসিয়েন্সি 2, ঠিক আছে, ইফিসিয়েন্সি কত হলো 2। আচ্ছা, এখান থেকে তোমরা আমাকে একটু বলো কোনটা বড়, ইটা 1 বড় না ইটা 2 বড়, ঠিক আছে, ইটা 1 বড় না হলো কত ইটা 2 বড়, সেটা তোমরা বলো। দেখ, ইটা 2 বড় হবে কেন, এখানে দেখো লবের পরিমাণে বেশি আছে, হর কম, এক্স এর মান তো তোমার 50, 20, 30 কিছু তো একটা মান হবে, তাই না, তাহলে দেখো এখানে হর বড় হয়ে যাচ্ছে, হর বড় হচ্ছে, আর লব কি, এখানে কিন্তু হর কিন্তু ছোট, এখানে কি হবে, হরের মান যদি এক্স এর মান যদি তুমি ধরে নাও 50 বা 100 যদি ধরো, 100 যদি ধরো, তাহলে এখান থেকে আসে হলো কত তোমার 1573 আসে, ঠিক আছে, আর সামথিং উপরে যাই আসো, উপরে আসে তোমার 700, এখান থেকে দেখো উপরে আছে তোমার হলো 700 আসে, নিচে হলো কত 1473, হর এখানে ছোট আর হর এখানে বড়, হর যদি বড় হয় তাহলে ভাগফলটা করে কম আসে, ঠিক আছে, ভাগফলটা কম আসে। তো যাই হোক, আমাদের এখান থেকে দেখো আমরা যদি ইফিসিয়েন্সি বাড়াতে চাই, তাহলে বোঝা যাচ্ছে যে ইফিসিয়েন্সি বাড়াতে যদি চাই, তাহলে আমাকে হচ্ছিল কত, তাপ গ্রাহকের তাপ যদি কমায় তাহলে ইফিসিয়েন্সিটা বেশি বাড়ে। আমি কিন্তু দুটা প্রসিডিউর এখানে ফলো করছি, এখানে কি উৎসের তাপ বাড়াইছি,
তাপ গ্রাহকের তাপ এখানে কত কমাইছি, কিন্তু রেজাল্টে আমি দেখলাম তাপ গ্রাহকের তাপ কমায়া তাপ গ্রাহকের তাপ কমায় যে ইফিসিয়েন্সিটা পাইছি সেটা হলো কত বেশি পরিমাণ পাইছি। ঠিক আছে, তার মানে এটা মোস্ট ইফেক্টিভ। তাপ গ্রাহকের তাপমাত্রা কমায় বের করাটা কত মোস্ট ইফেক্টিভ। তো এই অঙ্কটা হলো দুই ভাবে করা যায়। অনেকে আবার এখানে এক্স না লিখে মনে করো যে ধরে যে উৎসের তাপমাত্রায় 100 পরিমাণ বৃদ্ধি করা হলো আর উৎসের তাপমাত্রায় 100 পরিমাণ কম করা হলো। ঠিক আছে, আচ্ছা করে তোমার আসলে একটা মান পায়, তখন ওর দেখতে সুন্দর হয় কিন্তু আমার কথা হলো 100 কেন কমাবো, আরো তো কম বেশি করানো যায়। সেই জন্য আমি আসলে একটা মান নেই না, এক্স নিয়ে করাই। ঠিক আছে, তো এক্স নিয়ে আমি কি করলাম, একবার উৎসের তাপমাত্রার সাথে নিয়ে কাজ করলাম, একবার হলো কত তাপ গ্রাহকের তাপমাত্রা নিয়ে কাজ করলাম। ঠিক আছে, তো তোমার ইফিসিয়েন্সি বাড়ানো কমানো দুটোতেই করা যায়, উৎস তো করা যায়, গ্রাহকে করা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওরা কোশ্চেনে বলে দেওয়া থাকে যে উৎসের তাপমাত্রা কত বাড়ালে ইফিসিয়েন্সি তোমার দ্বিগুণ হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কমালে উৎসের মানে ইফিসিয়েন্সি তোমার হচ্ছিল 1.5 গুণ হবে বা দ্বিগুণ 4 গুণ এরকম বলে দেওয়া থাকে কোশ্চেনে। ঠিক আছে, তো আমি ওই যে কোশ্চেন ঘাটতে ঘাটতে একটা কোশ্চেন দেখলাম যে উৎসের তাপমাত্রা কত বাড়ালে ইফিসিয়েন্সি তোমার হচ্ছে কত দ্বিগুণ হবে। ঠিক আছে, আচ্ছা এরকম একটা কোশ্চেন ছিল আমার, আমি একটু লিখে দেই যে উৎসের তাপমাত্রা কত পরিমাণ বৃদ্ধি করলে করলে এটা দ্বিগুণ হবে। তো এইরকম কোশ্চেনটা ছিল। তো আমাদের তো কিছু ডাটা দেওয়া ছিল, এই হয়তো বা T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে। তো আমার তো অত মনে নাই, আমি একটু ধরে নেই। ধরো তোমার এখানে 1250 দেওয়া আছে, আর এখান থেকে দেওয়া আছে তোমার হচ্ছে কত 700 দেওয়া আছে, এখান থেকে হলো কত 700 দেওয়া আছে। 700, 700 না 600 ধরো, এখানে 600 দেওয়া আছে। তাহলে ইফিসিয়েন্সি আমার কত হবে, 1 মাইনাস টিটা টু T2 মাইনাস কত T1। তাহলে 1 মাইনাস T2 এর মান যদি 600 বসাও, এখান থেকে যদি হলো কত 1250 বসাও, দেখো তো এখান থেকে ইফিসিয়েন্সিটা কত আসে, ইফিসিয়েন্সিটা কত আসে। ইফিসিয়েন্সিটা কত আসে সেটা একটু বলো আমাকে আগে। 100% করে দিলে হলো কত আসে 52% নাকি, যাই হোক এরকম পার্সেন্ট আসবে। তো দেখো ইফিসিয়েন্সি তোমাকে দ্বিগুণ করতে বলছে তাই না, ইফিসিয়েন্সি দ্বিগুণ করলে মান আসে তোমার এখান থেকে কত 100, দ্বিগুণ করলে কত কত হবে, ইটা 2 ইজ ইকুয়ালস টু হলো কত 2 ইনটু ইটা, তাহলে 2 ইনটু হলো কত 52%, মানে কত হলো 104%। অঙ্ক করার দরকার নাই, এটা কখনো সম্ভব না। ঠিক আছে, অঙ্ক হবে না আসলে, এখানে কত পরিমাণ বৃদ্ধি এটা তো পরের কথা। ইফিসিয়েন্সি কখনো তুমি 102 এর উপর নিয়ে যেতেই পারবে না, 100 এর উপর তো নিয়ে যেতে পারবে না কখনো। তোমার ইকুয়েশন থেকে কখনো আসে, ইকুয়েশন থেকে কখনো তুমি 100%-এর উপর তুমি প্রমাণ করতে পারবা যে ইফিসিয়েন্সির মান 100 চেয়ে বেশি আসবে? কোনোভাবে সম্ভব না, ইফিসিয়েন্সি 100%-এর উপর নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, ইফিসিয়েন্সি 100%-এর উপর নিয়ে যাবা কিভাবে, তার মানে এই মানটা তোমাকে মাইনাস মান নিয়ে আসতে হবে। এই যে রেশিও, এই রেশিওর মানটা তোমার মাইনাসে নিয়ে যেতে হবে, হয়তো বা -0.5। দেখো আমি লিখতেছি, এই মানটা তোমার রেশিও করে হয়তো বা তোমার আসবে হচ্ছিল কত -0.5, তাহলেই তোমার আসবে হচ্ছিল কত 1.5। ঠিক আছে, আর এটার সাথে যদি 100% তুমি যদি গুণ করো তাহলে হলো তোমার আসবে হলো কত 150%। আমি একটু বড় করে ধরলাম, এখানে তো 104 আসছে, আমি 150 ধরলাম। ঠিক আছে, তাহলে কি এটা কখনো সম্ভব যে এই দুটো রেশিও তুমি নেগেটিভ পাবা? এটা তো তোমার টেম্পারেচার রেশিও করে কখনো কিন্তু নেগেটিভ পাবা? হ্যাঁ পাওয়া যাবে, সেটা হলো কত এক টেম্পারেচার কমাইতে 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 -30 ডিগ্রি, -60 ডিগ্রি, -2 ডিগ্রি এভাবে করা লাগবে। তো সেটা কি কখনো সম্ভব? বাস্তবিক জীবনে সেটা সম্ভব? এই গাড়ির ক্ষেত্রে, গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে তাপমাত্রা তোমার বরফ হয়ে গেছে নাকি, সাইলেন্সার দিয়ে ছিল বরফ বের হচ্ছে, এরকম কি কখনো বের হয়? ঠিক আছে, মানে কথা হলো যে তাপমাত্রা কমাইতে কমাইতে যদি মাইনাসে নিয়ে যাও, -4 ডিগ্রি, 5 ডিগ্রি, 30 ডিগ্রি এভাবে নিয়ে যাও, তার মানে মূল কথা হলো যে সাইলেন্সার দিয়ে আমার কি বেরোচ্ছে, বরফ বেরোচ্ছে। ঠিক আছে, তো মোটরসাইকেলের সাইলেন্সার দিয়ে কখনো যে বরফ বের করা সম্ভব হবে? ঠিক আছে, তার মানে এই অঙ্কটাতে আসলে আমাদের অঙ্ক করা সম্ভব না, যে ডাটা দেওয়া আছে সেই ডাটা দিয়ে অঙ্ক করা সম্ভব না। তো এটা আসবে, তোমরা বলবা যে এখানে ইফিসিয়েন্সি 104% আসছে। তো ইফিসিয়েন্সি আমরা জানি 100%-এর উপর যাওয়া কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়।
তার মানে এটার উচ্চের তাপমাত্রা কত পরিমাণ বৃদ্ধি করে এটা দ্বিগুণ করা সম্ভব হবে না, এটা কি দ্বিগুণ করা সম্ভব হবে না। আচ্ছা, আমি আরো কয়েকটা অঙ্ক এরকম দেখে রাখছিলাম। তোমাদের টেস্ট পেপার আছে না, টেস্ট পেপারে দেখবে এই টাইপের প্রচুর অঙ্ক আছে, খালি অঙ্ক না, অনেক অঙ্ক আছে। না এগুলো সহজেই পারবা, এগুলো পড়তে পড়তে এনট্রপি এগুলো বের করা কৃত কাজ, তারপর হচ্ছে তাপমাত্রা, বরফ, এগুলো সব পারবা। যদি না থাকে দেখি আমি এটা তোমাদের দিয়ে দিব নি। আচ্ছা দেখো, এই যে এখানে বলছে একটা অঙ্ক বলছে যে এখানে, এটা হচ্ছে হলো তোমার দেখতেছি চট্টগ্রাম বোর্ডে আসছে, মানে প্রতিটা অঙ্ক মোটামুটি কম বেশি বোর্ডে আসায়। এলে সৃজনশীল কয়েকটা প্র্যাকটিস করলে এই যে এই বিভিন্ন ধরনের কেস যেগুলো আসতেছে এই কেস সম্পর্কে জানা যায়। আমি কিন্তু ওই ইয়েগুলো করলাম না, এটা কতদিন করানো হয়েছিল যে ওই যে পানির তাপমাত্রা, পানির এনট্রপি বৃদ্ধি, ওই -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপি বৃদ্ধির পরিমাণ, এই টাইপের অঙ্ক তো তোমরা কতদিন করছি। এই টাইপের অঙ্ক মিনিমাম 4-5টা বোর্ডের উপর আসছে, ঠিক আছে। তাহলে যাই হোক, এখান থেকে আমাদের একটা চট্টগ্রাম বোর্ডে এখানে দেওয়া আছে কার্নো ইঞ্জিন এত তাপমাত্রায় উৎস থেকে, আচ্ছা তার মানে উৎস সম্পর্কে দেওয়া আছে, T1 দেওয়া আছে হলো তোমার 510 কেলভিন, আর Q1 দেওয়া আছে তোমার হলো কত 1400 জুল, গ্রাহকে দেওয়া আছে Q2 দেওয়া আছে তোমার হলো 800 জুল, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে দেওয়া আছে ফার্স্ট কথা হলো আমার ইফিসিয়েন্সি ইকুয়ালস টু হর, ক নাম্বার কোশ্চেন বা গ নাম্বার কোশ্চেন যদি ধরো, বোর্ডের কোশ্চেন যেহেতু, গ নাম্বার কোশ্চেনে আমাদের ইফিসিয়েন্সি ইকুয়াল টু হট করতে হবে। তাহলে ইফিসিয়েন্সি যদি বের করতে বলে তাহলে আমাদের ইফিসিয়েন্সি বের করার জন্য সূত্র হলো Q2 ডিভাইডেড বাই হলো কত Q1, কারণ T2 এর মান দেওয়া নাই। তাহলে এখান থেকে ইফিসিয়েন্সির মানটা আমি দেখতেছি আসে হলো 42 হলো কত 86%। আচ্ছা, তাহলে গতে যখন যাব, ঘতে যখন যাব, দেখো আমার T2 এর মান দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে ইফিসিয়েন্সি দিয়ে এটা হলো T2 টা বের করে নাও। তাহলে ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 মাইনাস T2 ডিভাইডেড বাই হলো কত T1, 0.4286 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 এর মান তো আমরা জানি না, T1 এর মান হলো কত 510। তাহলে এখান থেকে আমাদের হলো কত T2, T2 টা বের হয়ে আসবে, দেখি T2 কত বের হয়েছে। T2 এর মান বের হয়েছে হলো কত মানে 291.4243, ঠিক আছে, 291 হলো কত 43, এই হলো কত আমাদের ইফিসিয়েন্সি, এটা T2 টা বের হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড ক্ষেত্রে বলছে ইফিসিয়েন্সি 54% করার জন্য, ইফিসিয়েন্সি 54% করার জন্য তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবা। তাহলে ইফিসিয়েন্সি 54% করার জন্য আমার কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তোমরা এখন বলো। ব্যবস্থা গ্রহণ করা যায় দুই জায়গায়, এক হলো উৎসে আর একটা হলো কত গ্রাহকে, ঠিক আছে। তার মানে উৎসের তাপমাত্রা বাড়াও আর কত গ্রাহকের তাপমাত্রা কমাও। তো তোমাকে কি করতে হবে, দুটাই করতে হবে, কারণ এখানে বলা নাই যে তুমি কোনটা করবা। তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা তোমাকে বের করতে হবে, এটাই কথা। তাহলে আমরা যদি এখন উৎসের তাপ যদি বলি, যে উৎসের তাপ যদি এক্স পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, ইফিসিয়েন্সি 54% হবে। তাহলে উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা 54% হলে ইফিসিয়েন্সি হলো তাপমাত্রা এক্স পরিমাণ বৃদ্ধি করা হলে ইফিসিয়েন্সি 54% হবে, ঠিক আছে। তাহলে আমাদের ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই হলো কত T1 প্লাস হলো কত x। তাহলে এখান থেকে তুমি ধরো, এখান থেকে আমাদের হলো কত 54 মানে কত 0.54 ইকুয়াল টু 1 মাইনাস T2 এর মান কত আসে, T2 বের করলাম না, 291 মনে হয় এরকম ছিল, 0.43, আর T1 এর মান হলো কত তোমার 510 প্লাস হলো x। এখান থেকে x এর মান পাবা, ঠিক আছে। x এর মান সামথিং হয়তো বা কিছু একটা আসবে, তো বলবা যে x এর পরিমাণ যদি মানে উৎসের তাপমাত্রা যদি এত কেলভিন বাড়ানো হয় তাহলে ইফিসিয়েন্সি হলো কত 100% আসবে, ঠিক আছে। অনুরূপভাবে আমার হচ্ছিল বলবা যে এবার গ্রাহকের তাপমাত্রার এক্স পরিমাণ কমানো হলে ইফিসিয়েন্সি 100% আসবে, 54% আসবে।
তাহলে সেখান থেকে কত আবার ওই হারানোর পরিমাণ দিয়ে আবার কত বের করবে, ঠিক আছে? মানে একবার বাড়াতে হবে একবার কমাতে হবে, তোমাদের দুটাই করতে হবে, একটা করে কোনো লাভ হবে না, দুটাই দেখাতে হবে। যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে উৎসের তাপমাত্রা কত পরিমাণ বৃদ্ধি করতে হবে, তাহলে তুমি একটাই করো। আর যদি না বলে দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই দুটাই করে দেখাতে হবে, মাস্টারে তোমাকে করে দেখাতে হবেই হবে। এগুলা Q1 T1 এগুলা পারবা, আমার মনে হচ্ছে যত দূর আর কি। তোমরা নিজেরা যদি একটু দেখো। আচ্ছা, তোমাদের কি আছে টেস্ট পেপার আছে? সবার আছে? টেস্ট পেপার থাকা উচিত, তো সেকেন্ড ইয়ারে উঠে গেছে, এখন টেস্ট পেপার রাখা উচিত। কারণ বোর্ডের কোশ্চেন না সলভ করলে তোমরা বুঝবে কিভাবে যে কোশ্চেন কিভাবে আসছে না আসছে। হ্যাঁ, আর একটা আছে যে এখান থেকে দেখি, এটা করে দিই আমরা, সিলেট বোর্ড 2019-এ আসছে। এটা করে আজকে তাহলে শেষ করে ফেলাই। এটা কৃতকাজ প্লাস এনট্রপি, টেম্পারেচার সবই আছে এর ভিতর। P10, বি দেওয়া আছে P220, সি দেওয়া আছে P330, সি এর পর টি দেওয়া আছে P415, T1 এর মান দেওয়া আছে 443 34 কেলভিন, T2 দেওয়া আছে 350 কেলভিন। তাহলে T1 দেওয়া আছে 434 কেলভিন আর T2 দেওয়া আছে হলো কত 450 কেলভিন, ঠিক আছে? তাহলে প্রথম অংশ হচ্ছে কত, গ নাম্বার কোশ্চেন দেওয়া আছে এ বি অংশের কৃত কাজ, এ বি অংশের জন্য কত কৃত কাজ, ডাব্লু এ বি ইকুয়াল টু কত হোয়াট, কৃত কাজ বের করতে বলছে কোন অংশের জন্য, এই অংশের জন্য কত কৃত কাজ বের করতে বলছে। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি, সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা কি জানি ইকুয়েশন, ডাব্লু এ বি ইজ ইকুয়ালস টু এন আর টি লন ভি টু ডিভাইডেড বাই কত ভি ওয়ান। তাহলে এন দেওয়া আছে 1 মোল, কোশ্চেনে বলা ছিল 1 মোল, 3.8.314 ইন্টু টি ওয়ান এর মান হলো কত 434 ইন্টু লন ভি টু মানে কত হলো 20 ডিভাইডেড বাই 10, 20 ডিভাইডেড বাই হলো কত 10। তাহলে এখান থেকে একটা মান আসে, কৃত কাজ বের করতে বলছে, সে কৃত কাজটা এখানে খুব সহজে বের আসবে। ভালোই তো আসছে 2499.86 জুল, ঠিক আছে? আচ্ছা, এটা হলো তোমার হচ্ছে কত, এটা গ নাম্বার কোশ্চেন ছিল, কৃত কাজ বের করতে বলছে, এটা হলো কত আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার। আচ্ছা, এর পরের অংশ বলছে যে এনট্রপি পরিবর্তন বের করো। এনট্রপি মানে এখানকার এনট্রপি পরিবর্তন, এখানকার এনট্রপি পরিবর্তন আমাকে বের করে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে অ্যান্সার কত আসে। তাহলে এনট্রপির জন্য আমাদের কিউ লাগবে, কিউ লাগবে না, কিউ ভাগ হলো কত T1, Q1 ভাগ হলো কত T1 হলে কত এনট্রপি পরিবর্তন পাওয়া যাবে। তাহলে এখন এনট্রপি পরিবর্তনটা বের করতে গেলে আমার Q1 টা লাগবে আগে, এই রাস্তার জন্য Q1 লাগবে, এই রাস্তার জন্য আমার কত Q2 লাগবে। এখন Q1 Q2 কিভাবে বের করব, ঠিক আছে? এখান থেকে হলো কত, এটা WAB, এটাকে আমরা কত Q1 বলতে পারি, বলতে পারি W ইকুয়ালস টু কত JQ, তাই না? তো তখন এটা নিতে হয় কত জুল এককে, আর এটা নিতে হয় তোমার চলে কত ক্যালোরি এককে। তো এখন যেহেতু আমরা সব জুল এককে করতেছি, তুমি ক্যালোরি একক নাও, কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা তুলে দিই, তুলে দিয়ে সব কি হয়ে যাবে, জুল হয়ে যাবে, ঠিক আছে? ঝামেলার দিকে আর যাবো না। তাহলে জুল জুল, তাহলে আমার বলা যায় এটা ডাব্লিউ ইকুয়ালস টু কিউ আসছে, তাহলে ডাব্লিউ যেটা পাবো সেটা হলো কত Q1। তাহলে এখান থেকে Q1 আমি বের করছি, ঠিক আছে? এটা কিন্তু এই টাইপের অঙ্ক, একটা অঙ্ক আমি কিন্তু প্রথমেই করাইছি আজকে।
তারপর অনুরূপভাবে সিডি পথটা হলো কত আমাদের জন্য, সিডি যে রাস্তা ডাব্লিউ হচ্ছে কত সিডি, সেটার জন্য কৃত কাজ বের করা যাবে nRT2 ln V4 ডিভাইডেড বাই হলো কত V3। ঠিক আছে, তাহলে এখান থেকে এটার মান 18.314 ইন্টু T2 এর মান হলো কত 350 ইন্টু ln 15 ডিভাইডেড বাই হলো কত 30। তো এখান থেকে নেগেটিভ অ্যান্সার আসবে। ঠিক আছে, নেগেটিভ একটা মান আসবে, কারণ লন যদি তোমার লব ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে সেটা মাইনাস মানে আসে, তাহলে সেটা কিসে আসে, মাইনাস মানে আসে। তো নেগেটিভে আমি দেখতেছি এখান থেকে অ্যান্সার আসছে -2016, মাইনাস 2016 হলো কত এত। তা স্বাভাবিক না, এটা তোমার হলো কত Q2, এটাকে আবার Q2 বলতেছি, এই ইকুয়েশন দিয়ে কত Q2 বলতেছি। তা স্বাভাবিক তো তোমার হচ্ছে হলো, আমি তো ছবি যখন আঁকাইছিলাম তখন কি দিছিলাম, এখান থেকে হিট এডিশনকে তীর চিহ্ন এইভাবে, আর এখান থেকে বের হয়ে যাচ্ছে সেটা কত হিট রিজেকশন, বের হয়ে যাওয়া তাহলে কত নেগেটিভ হবে, যদি দেওয়াটা তোমার যদি প্লাস হয় তাহলে বের হয়ে যাওয়াটা কি হবে তোমার নেগেটিভ হবে। তাহলে এখন তোমার এনট্রপি বের করে দাও, এটাকে হচ্ছে হলো কত T1 দ্বারা ভাগ করো, এটাকে T1 দ্বারা ভাগ করো, T1 এর মান হলো কত 434, এই যে এটাকে তুমি হচ্ছে কত T2 দ্বারা ভাগ করো, T2 এর মান আছে কত 350। দেখো এনট্রপি দুটো ইকুয়াল আসে কিনা, যদি এনট্রপি ইকুয়াল আসে তাহলে বলবা কত এনট্রপি স্থির থাকে, এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলোই আসলে সচরাচর দেখা যাচ্ছে আমাদের বোর্ডের কোশ্চেন বলো বা যেখানে বলো, এই টাইপের কোশ্চেন গুলাই আসে। টেস্ট পেপার থেকে একটু সৃজনশীল গুলো প্র্যাকটিস করতে পারলে আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, এই চ্যাপ্টার নিয়ে আর কি কোনো সমস্যা ঝামেলা কিছু আছে কারো কোনো? আর তোমাদের হচ্ছে বইয়ের লাস্টের দিকে এমসিকিউ আছে, প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, দেওয়া আছে, আমি দেখলাম এই যে এখান থেকে অনেক এমসিকিউ দেওয়া আছে। সাথে হলো বোর্ডের বইয়ে যে বই দেওয়া আছে সেখানে পিছনের দিকে অনেক কটা সৃজনশীল করে দেওয়া আছে। তো তোমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করো তাও মনে করো যে অনেক উপকারী আসবে। ঠিক আছে, লস হবে না, সবগুলো তোমার একই টাইপেরই কোশ্চেন প্রায় ধরা যায়। ঠিক আছে, তো কি কারো